আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিংয়ের আসল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বই এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের আলোচ্য বিষয় হচ্ছে আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, যা বাংলায় বললে হয় অভ্যন্তরীণ আয়ের হার। তো এই আইআরআর নিয়ে একটি ম্যাথ এসেছিল বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে 2017 সালে। সেই 2017 সালের ম্যাথটি মূলত আমরা সলভ করার মাধ্যমে এই আইআরআর এর কনসেপ্টটি তোমাদের সাথে আলোচনা করব এবং আইআরআর সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আজকে প্রথমেই আমার ক্লাস দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের কেমন লাগলো আমার ক্লাসটি এবং তোমাদের কী কী ক্লাস তোমরা পেলে উপকৃত হতে পারবা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সাথে আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং বাংলাতে তোমরা লাইক দিবা এবং আমাদের সাথেই থাকবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট টাকা 1,20,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটা প্রজেক্টের প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা, যেটা কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে। এখন তারপর বলা আছে লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ 5 ইয়ার্স। এই প্রজেক্টের লাইফ হচ্ছে 5 বছর। আমরা 5 বছরের জন্য 1,20,000 টাকা বিনিয়োগ করব। ক্যাশ ফ্লো ইন ফার্স্ট ইয়ার প্রথম বছর, সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছর, থার্ড ইয়ার তৃতীয় বছর, ফোর্থ ইয়ার চতুর্থ বছর এবং ফিফথ ইয়ার পঞ্চম বছর আর 50,000, 48,000, 30,000, 42,000, 20,000 রেসপেক্টিভলি। এই যে রেসপেক্টিভলি কথাটা বলার মানে হচ্ছে প্রথম বছরের যে অ্যামাউন্টটা হচ্ছে 50,000 টাকা, দ্বিতীয় বছরের অ্যামাউন্টটা হচ্ছে 48,000 টাকা, মানে ধারাবাহিকভাবে। তার মানে প্রথম বছর আসবে 50, তারপরের বছর 48, তারপরের বছর 30, তারপরের বছর 42, তারপরের বছর 20,000 টাকা। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমরা এই রিটার্নগুলো পাবো। তারপর বলা আছে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15%। আমাদের আয়ের হার হচ্ছে 15% বা মূলধন ব্যয়ের হার হচ্ছে 15%। এবার জিজ্ঞেস করছে ক্যালকুলেট ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আইআরআর কত অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার কত। এখন দেখো অভ্যন্তরীণ আয়ের হার বলতে কি বোঝায়। অভ্যন্তরীণ আয়ের হার বলতে বোঝানো হয়েছে যে আমরা কত পার্সেন্ট হার আয় করলে আমাদের টোটাল যে ক্যাশ ইনফ্লো, মানে এই যে আমাদের টাকাগুলো আসছে এগুলো কত পার্সেন্ট হারে মানে বাট্টাকরণ করলে 1,20,000 টাকার সমান হবে। অর্থাৎ আমাদের যে ক্যাশ আউটফ্লো এনসিইউ নেট ক্যাশ আউটফ্লো সেটার সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ কত পার্সেন্টে আউটফ্লো এবং ইনফ্লো সমান হবে। তার মানে আউটফ্লোটা তো আমাদের এখন প্রেজেন্টে আছে প্রিভিতে, আর ইনফ্লোগুলো কোথায় আছে ভবিষ্যতে। এখন কত পার্সেন্ট হারে বাট্টাকরণ করলে এই ইনফ্লোগুলো ক্যাশ ইনফ্লোগুলোর যে বিনিয়োগ থেকে যে রিটার্নটা আসছে সেই রিটার্নটার বর্তমান মূল্য এই প্রজেক্টের যে বিনিয়োগ সেটার সমান হবে, সেটাকে বলা হয় আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। অথবা আমরা বলতে পারি যে আমাদের ভবিষ্যতে যে টাকাটা আসছে সেটা কত পার্সেন্ট হারে আসবে, মানে কত অ্যাভারেজে কত পার্সেন্ট হারে আসতেছে, যেটা আমাদের বর্তমানে যে বিনিয়োগের সমান হওয়ার জন্য। এটাই হচ্ছে মূলত আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার। তো আমাদের এমনি সাধারণ ব্যবসায়ের আয়ের হার কত, ব্যবসায়ের মূলধন ব্যয়ের হার কত 15%। তো আমাদের বের করতে হবে আমাদের যে বিনিয়োগ থেকে যে অ্যামাউন্টগুলো আসতেছে সেগুলো কত পার্সেন্ট হারে আসলে আমাদের ক্যাশ বিনিয়োগের সমান হবে, মানে 1,20,000 টাকার সমান হবে এই যে অ্যামাউন্টগুলোর বর্তমান মূল্য। অর্থাৎ এই যে 50,000, 48,000, 30,000, 42,000 আর 20,000 এই অ্যামাউন্টগুলোর বর্তমান মূল্য বের করলে সেই বর্তমান মূল্যটা 1,20,000 টাকার সমান হবে কত পার্সেন্ট হারে। এটাই মূলত আমাদের আইআরআর দিয়ে বোঝানো হয়েছে। তো এখন আমরা আইআরআর নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা আইআরআরটা নির্ণয় করে থাকি। এই জন্য আমাদের দুইটা এনপিভি বের করতে হয়, একটা হচ্ছে পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি। তো পজিটিভ এনপিভি এবং নেগেটিভ এনপিভি বের করার মাধ্যমে কিন্তু মূলত আমরা আইআরআরটাকে নির্ণয় করতে পারি। তো এই আইআরআরের জন্য নির্দিষ্ট একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু আইআরআরটা নির্ণয় করব। তার আগে আমাদেরকে দুইটা এনপিভি মাস্ট বের করতে হবে। একটা এনপিভি হবে পজিটিভ, একটা এনপিভি হবে নেগেটিভ। 2 নম্বরে জিজ্ঞেস করছে আমাদের শুড দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, এই প্রজেক্টটা অ্যাকসেপ্টেড কিনা। তো মনে রাখবা যদি আইআরআর দিয়ে কোনো প্রজেক্টকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে হয় তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে কস্ট অফ ক্যাপিটালের সাথে। আমাদের যে বিজনেসের কস্ট অফ ক্যাপিটাল আছে সেখান থেকে যদি আইআরআরটা বড় হয় তাহলে আমাদের এই প্রজেক্টটা গ্রহণ করা উচিত, আর আমাদের যে কস্ট অফ ক্যাপিটাল আছে তার থেকে যদি আইআরআরটা ছোটো হয় তাহলে এই প্রজেক্টটা বর্জন করা উচিত। কারণ এখানে লেখা আছে কস্ট অফ ক্যাপিটাল মানে মূলধনের ব্যয় হচ্ছে 15%, কিন্তু আমাদের যে মূলধন থেকে যে রিটার্নটা আসতেছে সেটা যদি 15%-এর বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটা গ্রহণ করতে পারি, আর যদি কম হয় তাহলে আমরা নিব না। এভাবে আমরা কমেন্টটা করব। তার আগে আমরা আইআরআরটা বের করব। আইআরআর বের করার জন্য আমাদের দুইটা এনপিভি লাগবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ এনপিভি।
তো আমরা সর্বপ্রথম পজিটিভ এনপিভি এবং নেগেটিভ এনপিভি বের করার জন্য সর্বপ্রথম আমরা এই যে আমাদের কস্ট অফ ক্যাপিটাল 15% দেওয়া আছে, এই 15% দিয়ে আমরা একটা এনপিভি বের করব। এই এনপিভির উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী স্টেপটা নিব, যে এটা দিয়ে যদি পজিটিভ আসে তাহলে আমরা নেগেটিভ এনপিভি আনার জন্য পরের স্টেপটা নিব, আর যদি এই 15% দিয়ে যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা পজিটিভ আনার জন্য চেষ্টা করব। তো সর্বপ্রথম চলো আমরা একটা এনপিভি বের করে নিই। তো এনপিভি বের করার জন্য তোমরা কী লাগে আমরা জানি, এনপিভি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে সিএফএটি, পিবিআইএফ আর পিবি। সিএফএটি, পিবিআইএফ এবং পিবি লাগবে। তো এখন আমাদের পিবিআইএফ এবং পিবি যদি আমরা বের করতে যাই, তো চলো আমরা এবার এই 15%-এ এনপিভিটা বের করে নিই। তো এনপিভি বের করার জন্য আমাদের সিএফএটি, পিবিআইএফ আর পিবি লাগবে। তো এখানে যেহেতু আমাদের ট্যাক্স দেওয়া নাই এবং আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে পারবো, কিন্তু ট্যাক্স যেহেতু দেওয়া নাই, মনে রাখবা কোনো অঙ্কে যদি ট্যাক্সের হার দেওয়া না থাকে তাহলে এই অ্যামাউন্টগুলোকে বা ক্যাশ ইনফ্লোগুলোকে সিএফবিটি নির্ণয় না ধরে তোমরা সিএফএটি ধরবা। তাহলে আমরা এই যে ক্যাশ ফ্লোগুলোকে সিএফএটি ধরে নিব, সিএফএটি ধরে আমরা এবারে ম্যাথটা সলভ করবো। তাহলে আমরা প্রথমে একটা ছক কাটলাম, ইয়ার, সিএফএটি, পিবিআইএফ, পিবি। এরপর পিবিআইএফ, পিবির জন্য আরেকটা ঘর আমরা খালি রাখলাম, কারণ এটা আমরা এই এনপিভিটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমরা নির্ণয় করব। তো এবার আমরা চলো 15% যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এই কোয়েশ্চেন অনুযায়ী আমরা প্রথমে পিবিটা বের করে নিই। তো এনপিভিটা বের করার জন্য আমরা প্রথমে এখানে যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোগুলো আমরা বছর ওয়াইজ বসাই ফেলছি কোয়েশ্চেন থেকে। এই যে দেখো 50,000, 48,000, 30,000, 42,000, 20,000 এটা বসাইছি। পিবিআইএফটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখানে দেখো পিবিআইএফের যে সূত্র দেওয়া আছে, সূত্র অনুযায়ী এখানে ইয়ার 1, 2, 3, 4, 5, 5 বছরে 5টা এবং আমাদের কস্ট অফ ক্যাপিটাল 15%, সেটা আমরা এখানে আর এর জায়গায় বসাইছি। তাহলে আমাদের পিবিআইএফটা চলে আসলো। এই পিবিআইএফটা নিয়ে আমরা এখানে বসাই দিব সরাসরি আমাদের ম্যাথে। এই যে পিবিআইএফটা আমরা এখানে এনে বসাই দিলাম, এই দেখো এখানে এনে বসাই দিলাম। আর পিবিআইএফ সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে আমাদের একটা ক্লাস আছে, হাউ টু ক্যালকুলেট পিবিআইএফ এবং পিবিআইএফ এ। এই ক্লাসটা যদি দেখো তুমি ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে শর্টকাটে করতে পারো। তো আমরা এখন এই পিবিআইএফের সাথে পিবিটা যদি আমরা গুণ করি, এই পিবিআইএফটা আমরা এখানে বসাবো, বসানোর পর সিএফএটির সাথে পিবিআইএফটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পিবিটা পেয়ে যাব। তো 15% হারে আমরা পিবিটা এখানে পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এনপিভিটা নির্ণয় করে নেব। তাহলে এনপিভিটা কীভাবে নির্ণয় করবো দেখো, আমাদের টোটাল পিবি যখন আমরা যোগ করব, টোটাল পিবি আসে কত? টোটাল পিবি আসে আমাদের 1,33,492 টাকা, 1,33,492 টাকা। এই যে প্রেজেন্ট ভ্যালুগুলো আমরা যদি যোগ করি, এই যে সিএফএটির সাথে পিবিআইএফ গুণ করে আমরা পিবির ঘরে বসানোর পরে পিবিটা আমরা যোগ করব। যোগ করলে আসে আমাদের কত? সিএফএটির সাথে পিবিআইএফটা গুণ করে আমরা পিবিটা বের করব। বের করার পর এই পিবিটা আমরা যোগ করব। যোগ করার পর কত আসে? 1,33,492। এখান থেকে যদি আমরা জানি এনসিও 1,20,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব এনপিবি। এখানে এনপিবিটা কত আসে? এখানে এনপিবিটা আসে হচ্ছে 13,492 টাকা। তার মানে এই এনপিবিটা হচ্ছে পজিটিভ এনপিবি, যেহেতু এটা প্লাস সাইন আছে, অর্থাৎ আমাদের পিবিটা বড় হয়েছে, তাহলে এটা পজিটিভ এনপিবি। এখন আমাদের কিন্তু একটা নেগেটিভ এনপিবি বের করতে হবে। এবার আমাদের যে নেগেটিভ এনপিবিটা বের করতে হবে, তাহলে নিয়ম কি? মনে রাখবা যে পজিটিভ এনপিবি থেকে যদি আমাদের নেগেটিভ এনপিবিতে কনভার্ট হতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট যে ফ্যাক্টর দিয়ে আমরা এনপিবি বের করতেছি, এই ফ্যাক্টরটাকে বাড়িয়ে কমিয়ে আমরা পজিটিভ থেকে নেগেটিভে যেতে পারি, নেগেটিভ থেকে পজিটিভে আসতে পারি। তাহলে মনে রাখবা, যদি তুমি পজিটিভ থেকে নেগেটিভে যেতে চাও তাহলে তোমাকে এই যে কস্ট অফ ক্যাপিটালটা বাড়াতে হবে। যত বাড়াবা তত কিন্তু নেগেটিভের দিকে যাবে, মানে কমতে থাকবে, এনপিবিটা কমতে থাকবে। আর যত কমাইবা তত কিন্তু এনপিবিটা বাড়তে থাকবে। আমরা আমাদের এনপিবিটা বাড়ানো কমানোর মাধ্যমে কিন্তু আমরা কিভাবে টোটাল এনপিবিটা বের করতে পারি? কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে। যেমন দেখো, এই যে 1,33,492 টাকা, এটার সাথে কম্পেয়ার হচ্ছে কত? 1,20,000 টাকা। আমাদের কিন্তু বিনিয়োগটা স্থির 1,20,000 টাকা। এখন টোটাল প্রেজেন্ট ভ্যালুটা যদি 1,20,000-এর বেশি আসে তাহলে পজিটিভ, আর যদি কম আসে তাহলে নেগেটিভ। তাহলে এখন আমাদের এই যে এনপিবিটাকে বাড়াতে, টোটাল পিবি থেকে কিন্তু আমাদের বাড়াতে বা কমাতে হবে। তো ফ্যাক্টর যত বড় হয় মানে বেশি হয়, অর্থাৎ পার্সেন্টেজটা যত বেশি হয় আমাদের টোটাল পিবি কিন্তু তত কমতে থাকে। অর্থাৎ 15%-এ যা আসছে 16% তার চেয়ে কম আসবে, 17% তার চেয়ে আরও কম আসবে, 18% তার চেয়ে আরও কম আসবে টোটাল পিবিটা। তাই টোটাল পিবি একসময় এরকম কমতে 1,20,000 কমে যখন চলে যাবে তখন নেগেটিভ আসা শুরু হবে। সেম আবার
যদি 1,20,000 কম থাকে তখন আমরা যখন কস্ট অফ ক্যাপিটালটা কমাতে থাকবো, অর্থাৎ 15% যত আসে 14% দিয়ে করলে আরেকটু বেশি আসবে টোটাল পিবি, 13% দিয়ে আরেকটু বেশি আসবে, 12% দিয়ে আরেকটু বেশি আসবে, 10% দিয়ে আরেকটু বেশি আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল যত বাড়তে থাকে টোটাল পিবি কিন্তু তত কমতে থাকে, আর কমতে কমতে এক সময় সেটা কিন্তু এনসিকে ক্রস করে মাইনাসে চলে যায়। আবার যখন টোটাল পিবিটাকে আমরা কম থাকে তখন যদি আমরা বাড়াতে যাই, তখন আমরা যত রেট কমাবো, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালের রেটটা যত কমাবো, ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা যত কম দিয়ে বের করবো, তত আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় 1,20,000 ক্রস করে উপরে চলে যাবে, মানে পজিটিভ হয়ে যাবে। তার মানে এই যে 1,20,000 টাকা আছে মাঝখানে, এখান থেকে কখনো উপরে চলে যাবে বা নিচে চলে যাবে, উপরে চলে গেলে পজিটিভ, নিচে চলে গেলে নেগেটিভ। তার মানে এখন আমাদের পজিটিভ যেহেতু আসছে, যেহেতু আমাদের 1,33,492 টাকা মানে টোটাল পিবি, আর এনসিও হচ্ছে 1,20,000 টাকা, তাহলে এনপিবিটা আমাদের কী হয়েছে? পজিটিভ। এখন আমাদের বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কত বাড়াবো? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কনফিউশনের জায়গা, যে আমরা কত বাড়াবো তাহলে আমরা নেগেটিভ আসবে বুঝতে পারবো। তো এটা আমাদের ট্রায়াল দিয়ে দেখতে হবে। তো ট্রায়াল দেওয়ার সময় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে তোমরা খেয়াল করো আমাদের বিনিয়োগটা কত? 1,20,000 টাকা। এটার বেশি আছে কত? 13,000 টাকা। তার মানে এখন যদি 1% বাড়াই দিই, তাহলে আমরা জানি যে 13,000 টাকা কিন্তু মাইনাস হবে না, অর্থাৎ 13,000 টাকা কমে যাবে না 1%-এ। 2% বাড়ালে আরেকটু বেশি কমবে, 3% আরেকটু বেশি কমবে, 4% আরেকটু বেশি কমবে, 5% আরেকটু বেশি কমবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো যত পার্সেন্ট বাড়াই দিব আমরা, দেখা গেল আমাদের কমার হারটা তত বেশি হবে। এখন এই যে 13,000 টাকাকে কমানোর জন্য, অর্থাৎ 13,000 টাকা বেশি আছে 1,20,000-এর, এই 13,000 টাকাকে কমানোর জন্য আমরা কত পার্সেন্ট বাড়াবো? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলে আমরা যদি এখানে 5% বাড়াইয়া যদি 20% দিয়ে করি, তাহলে 13,000 টাকা কি কমবে? কারণ এটা একটু কনফিউশন থেকে যায়, যেহেতু 13,000 টাকা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট, এটা 5%-এ কমবে কিনা আমরা কিন্তু শিওর না। তাই আমরা আরেকটু, যেহেতু আমরা ধরে নিই 13%-এ 20%-এ কমতেও পারে, এটা 1,20,000 টাকায় 13,000 টাকা, 5% বাড়াই দিলে কমতেও পারে। তো আমরা কি করব, যেহেতু এটা নিলাম, আমরা একটা 22% দিয়ে ট্রাই করে দেখি, বা 21% দিয়ে ট্রাই করে দেখি, তাইলে দেখি আমাদের নেগেটিভ চলে আসতে পারে। অর্থাৎ আমরা যত পার্সেন্ট বাড়াইলে আমাদের মনে হবে যে এটা মাইনাসটা আসতে পারে, তার চেয়ে একটু 1-2% তোমরা বাড়াইয়া ক্যালকুলেট করবা, তাহলে দেখবো যে অটোমেটিকলি মাইনাসটা তোমরা পেয়ে যাবো। অথবা 20% ধরলেও হয়তো মাইনাস আসতে পারে, যদি আশা করে দিবা সমস্যা নেই। এই জন্য তোমরা যদি আগে রাফে একটু ক্যালকুলেট করে নিতে পারো, তাও বেটার। ক্যালকুলেট করে নিয়ে দেখলে একটু, তারপর ওই পার্সেন্টটা এনে বসে দিলা, অর্থাৎ তোমার নেগেটিভে যেতে হবে। তো আমি কি করলাম, আমি জানি যে এখানে 15% আছে, তো 13,000 টাকা, 1,20,000 টাকা হিসাব করলে 13,000 টাকা বেশি আছে। তার মানে আমরা 5% যদি বাড়াই দিই, একটু কনফিউশন থেকে যায় আমার জন্য। তাই আমি কি করছি, 22%-এ করে চলে যাব। তাহলে এখন আমি 22% দিয়ে আবার এনপিভিটা বের করলাম। এখন 22% দিয়ে এনপিভি বের করার জন্য আমাদের 22%-এর ফ্যাক্টর লাগবে। আমি এখানে 22%টা ধরে নিছি। তোমরা যদি এখানে কেউ 25% ধরো, কেউ যদি 24% ধরো, 23% ধরো, 21% ধরো, কোনো সমস্যা নেই। 20% ধরলেও সমস্যা নেই, যদি নেগেটিভ আসে। যদি 20% নেগেটিভ না আসে তাহলে ওটা হবে না। তার মানে নেগেটিভ আনার জন্য তুমি যত পার্সেন্ট ধরে আনতে পারো সেটা তোমার জন্য চলবে, সমস্যা নেই। তবে অত বেশি বাড়াইয়া ধরবে না। যেমন স্যার 15% আছে, আমি 30% ধরে দিলাম, তাহলে একটু দূরত্বটা বেশি হয়ে যায়। তো যদি 2% দূরত্বটা একটু বেশি হয়ে যায়, তাহলে আমাদের আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে একটু গরমিল হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা একটা কাছাকাছি মান রাখার চেষ্টা করবো, আবার একটা নেগেটিভ আনতে হবে। এই দুইটা জিনিস মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে। তো আমি এখানে 22% দিয়ে করলাম। 22%-এর ফ্যাক্টরটা আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু এখানে 22% দিয়ে একই রকমের ফ্যাক্টরটা বের করছি, পিবি ফ্যাক্টর। এই পিবিআইএফটা এখানে আমরা বসাই দিলাম, 22%-এর ফ্যাক্টরটা এখান থেকে বসাই দিলাম। দেওয়ার পর আবার আমরা এবার সিএফএটির সাথে, কার সাথে? সিএফএটির সাথে। এই সিএফএটির সাথে আমরা এই পিবিআইএফটা, 22%-এর পিবিআইএফটা যদি গুণ করি, তাহলে আমরা পিবি পেয়ে যাব নতুন করে। সিএফএটির সাথে 22%-এর যে ফ্যাক্টর, সেটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব পিবি। এবার পিবি পাওয়ার সময় আমরা দেখলাম যে টোটাল পিবি আসছে 1,16,000, আর এনসিও আছে আমাদের কত? 20,000, 1,20,000। তাহলে বিয়োগ করলে মাইনাস চলে আসছে 3,684 টাকা, 884 টাকা। তার মানে এখানে আমাদের একটা নেগেটিভ এনপিবি চলে আসছে। তো আইআরআর করার জন্য আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা এনপিবি দরকার। সো আমরা নেগেটিভটা পেয়ে গেছি, পজিটিভটা পেয়ে গেছি। এবার আমরা এখানে সরাসরি আইআরআরটা করতে পারি। এই আইআরআর সূত্রটা এখানে লিখলাম। লেখার পর আমরা এখানে বক্সটা রাখলাম যাতে বোঝানোর সুবিধা হয়। তো এখানে সূত্রটা হচ্ছে এলডিআর, মানে লোয়ার ডিসকাউন্ট রেট, মানে ছোটো ডিসকাউন্ট রেটটা। ছোটো ডিসকাউন্ট রেট কত? 15%। এনপিবি অফ এলডিআর, ছোটো ডিসকাউন্ট রেটের এনপিবি। ছোটো ডিসকাউন্ট রেটের এনপিবি কত? এই যে 13,492 টাকা। তারপর নিচে এনপিবি অফ এলডিআর তো বোঝা যাচ্ছে। এনপিবি অফ এসডিআর, বড় ডিসকাউন্ট রেটের এনপিবি কত? -3,884 টাকা।
আর এসডিআর হচ্ছে হায়ার ডিসকাউন্টেড, মানে বড়টা, এই বড়টা ডিসকাউন্টেড কত 22%। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের যে আইআরআর সূত্রে যা যা রিকোয়ারমেন্ট দরকার সেই দুইটা রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম, বড় ডিসকাউন্টেড, ছোট ডিসকাউন্টেড, বড় ডিসকাউন্টেডের এনপিভি, ছোট ডিসকাউন্টেডের এনপিভিটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে মানটা বসাবো। তাহলে আমাদের ছোট ডিসকাউন্ট রেট কত 15%, আমরা এখান থেকে 15% নিয়ে এখানে বসাই দিলাম 15%। তারপর এনপিভি অফ এলডিআর হচ্ছে আমাদের 13,492, এটা আমরা এখানে বসাইলাম, আবার এখানেও বসাইলাম এনপিভি অফ এলডিআরের জায়গায়। এরপর আছে এনপিভি অফ এসডিআর, মানে বড় ডিসকাউন্টেডের এনপিভি হচ্ছে -3,884, এখানে বসাইলাম। এরপর আমাদের আছে এসডিআরের জায়গায় এসডিআরটা বসাই দিব আমরা 22% এখান থেকে নিয়ে, মানে বড়টা এবং ছোটটা। এসডিআর মানে হায়ার ডিসকাউন্টেড, এলডিআর মানে লোয়ার ডিসকাউন্টেড। এবার আমরা মানটা বসাই দিলাম। মানটা বসানোর পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা ক্যালকুলেশন করলেই পারি। এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা 15%টা রেখে দিলাম, 13,492 উপরে আছে, এখানে 13,492 সাথে মাইনাসে এই দুটা মাইনাস গুণ করে দিলে প্লাস হয়ে যায়, প্লাস করে দিলাম। আর এখানে 22% থেকে 15% গেলে থাকে কত 7%। এরপরে গিয়ে আমরা কি করব, এই দুটাকে যোগ করে এখানে আমরা লিখে দিলাম 17,376 আসলো। এখন আমরা পরবর্তীতে ভাগ করে দিব। এই যে 13,492কে 17,376 দিয়ে ভাগ দিলে 0.7765 আসে। এটার সাথে এবার আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, আমরা এখানে এই যে পার্সেন্টটা দেখতে পাচ্ছ, এই পার্সেন্টটা তোমরা হাতে রেখে দিবা, পার্সেন্টটা তোমরা দিবা না। না দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7 দিয়ে গুণ করে দিব। অর্থাৎ এই যে পার্সেন্টটা, এই পার্সেন্টটাকে আমরা হাতে রাখে এখানে বসার জন্য রেখে দিব পার্সেন্টটাকে। তাহলে এখানে এই যে 7-এর সাথে আমরা এই ফ্যাক্টরটা গুণ করব। গুণ করলে কত আসে 5.35। এই 5.35-এর সাথে যে পার্সেন্টটা আমরা হাতে রেখেছিলাম এই পার্সেন্টটা এখানে বসিয়ে দিব। তাহলে কত হয় 5.35%। আর এদিকে আছে কত 15%। 15%-এর সাথে 5.35% যদি আমরা বের করি তাহলে হচ্ছে 20.35%। তার মানে আমাদের যে আয়টা এসেছে সে আয়ের হার হচ্ছে 20.35%। তার মানে এই অঙ্কে যদি তোমরা পিবিআই এখানে 20% নিতে তাহলে কিন্তু মাইনাস আসতো না, কারণ আমাদের আয়ের হারটা মাইনাসের 20.35%-এর বেশি। 21% নিলে আবার তোমরা মাইনাস পেয়ে যেতা। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কীভাবে আয়ের হারটা নির্ণয় করা হবে। এখন আমাদের পরের প্রশ্ন হচ্ছে, শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড? এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্টেড? হ্যাঁ, অবশ্যই অ্যাকসেপ্টেড, কারণ আমাদের আয়ের হার হচ্ছে 20.35% আর আমাদের ব্যয়ের হার হচ্ছে 15%। তাইলে আমরা বলতে পারি এই প্রজেক্টটা অ্যাকসেপ্টেড। দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড বিকজ আইআরআর অফ দ্য প্রজেক্ট ইজ হায়ার দেন কস্ট অফ ক্যাপিটাল। যেহেতু আইআরআরটা কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বড়, তাই আমাদের এখানে এই প্রজেক্টটা গ্রহণযোগ্য। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই ম্যাথটা ভালো করে অনুসরণ করলে তোমাদের আইআরআর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।